হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে আমরা জিকের 103 নাম্বার ক্লাস করব এবং এর আগে 102টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং আজকে আমরা 2022 WBCS একটি পেপার নিয়ে আলোচনা করব। আগের দুটি ক্লাসে আমরা 2022 WBCS এর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং বাকি প্রশ্নগুলি আজকে আমরা আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকো এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। ফার্স্ট প্রশ্ন, ভারতের সামরিক কৌশল হিসাবে তুলঘুমা সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? তাহলে ফার্স্ট প্রশ্নে কি বলা হয়েছে? ভারতের সামরিক কৌশল হিসাবে তুলঘুমা সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, বাবর, আকবর। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে 1 নম্বর প্রশ্নের জন্য? বাবর। বাবর এই তুলঘুমা সর্বপ্রথম ব্যবহার করেছিলেন এবং এটি ব্যবহার করেছিলেন পানিপথের প্রথম যুদ্ধে। মনে রাখবে, এটি পানিপথের প্রথম যুদ্ধে ব্যবহার করেছিলেন। সেই সাথে মনে রাখবে যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কবে? 1526 খ্রিস্টাব্দে, যেটি হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। বাবর এবং ইব্রাহিম লোদি। এখানে আলাউদ্দিন খলজি মনে রাখবে, আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন। আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি। সেই সাথে মনে রাখবে আলাউদ্দিন খলজি দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন। দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। এবং মোহাম্মদ বিন তুগলক মনে রাখবে প্রতীকী মুদ্রার প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক এবং তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যায় মোহাম্মদ বিন তুগলক। নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসবের আহ্বান করেন কে? চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথনাথ মিত্র, পুলিন বিহারী দাস। সকলেই অ্যান্সার করতে থাকো 2 নম্বর প্রশ্নের জন্য। সঠিক অ্যান্সারটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসবের আহ্বান করেন এবং বঙ্গভঙ্গ কবে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয়েছিল। ভারতের সরকারি তহবিলের অভিভাবক কে? ভারতের রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এবং দি পাবলিক অ্যাকাউন্টস কমিটি। সকলেই অ্যান্সার করতে থাকো। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হলো ভারতের সরকারি তহবিলের অভিভাবক। 4 নম্বর প্রশ্ন, অর্নিথোলজি হলো পক্ষী বিষয়ক বিজ্ঞান, সরীসৃপ বিষয়ক বিজ্ঞান, উভচর বিষয়ক বিজ্ঞান এবং স্তন্যপায়ী বিষয়ক বিজ্ঞান। সঠিক অ্যান্সারটি কি হবে 4 নম্বর প্রশ্নের জন্য? পক্ষী বিষয়ক বিজ্ঞান। অর্নিথোলজি হলো পক্ষী বিষয়ক বিজ্ঞানকে অর্নিথোলজি বলা হয়। সেই সাথে এখানে মনে রাখবে সরীসৃপ এবং উভচর বিষয়ক বিজ্ঞানকে বলা হয় হারপেটোলজি। সরীসৃপ এবং উভচর বিষয়ক বিজ্ঞানকে বলা হয় হারপেটোলজি।
5 নম্বর প্রশ্ন, কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন? উইনস্টন চার্চিল, র্যামসে ম্যাকডোনাল্ড, লর্ড আরউইন ক্রিপসন। সকলেই অ্যান্সার করতে থাকো। এবং এই প্রশ্নগুলি হলো 2022 WBCS এক্সামে আসা প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ দেখতে থাকো এবং প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। উইনস্টন চার্চিল গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেছিলেন। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সহায়তা করে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি এবং ভিটামিন কে। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে? ভিটামিন কে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। চৌরি চৌরা কোথায়? পাটনা, ভগলপুর, গয়া, গোরখপুর। গোরখপুরে। চৌরিচৌরা হলো গোরখপুরে। 8 নম্বর প্রশ্ন, পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে যেখানে, সেটি হলো কার্ডামম পর্বত, পালনি পর্বত, নীলগিরি পর্বত, আন্নামালাই পর্বত। সকলেই অ্যান্সার করতে থাকো। পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে কোথায়? নীলগিরি পর্বতে। নীলগিরি পর্বতে পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে। সেই সাথে এখানে মনে রাখবে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদাবেতা। দোদাবেতা হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। এবং পূর্বঘাট পর্বতমালা মনে রাখবে, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো জিন্দাগাদা। জিন্দাগাদা হলো পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম। এবং পশ্চিমঘাট মনে রাখবে, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনাইমুদি। নেক্সট প্রশ্ন, কে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভিভি গিরি, শঙ্কর দয়াল শর্মা। রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। 10 নম্বর প্রশ্ন, হিমালয় বেশ কয়েকটি সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে গঠিত। এর মধ্যে কোন পর্বতশ্রেণীটি প্রাচীনতম? শিবালিক পর্বতশ্রেণী, অবহিমালয় পর্বতশ্রেণী, হিমাদ্রি পর্বতশ্রেণী এবং ধৌলাধর পর্বতশ্রেণী। কোন পর্বতশ্রেণীটি প্রাচীনতম? হিমাদ্রি পর্বতশ্রেণী। হিমাদ্রি পর্বতশ্রেণী হলো প্রাচীনতম পর্বতশ্রেণী। ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রীয় নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। কথাটি কে বলেছিলেন? জওহরলাল নেহেরু, ডিডি বসু, ডক্টর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ। সকলেই অ্যান্সার করতে থাকো। ডিডি বসু বা দুর্গাদাস বসু এই কথা বলেছিলেন। দুর্গাদাস বসু এই কথাটি বলেছিলেন যে ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয় এবং পুরোপুরি এককেন্দ্রীয় নয়, এটি হলো উভয়ের সমন্বয়। এই কথাটি বলেছিলেন দুর্গাদাস বসু। ভারতের সংবিধান কত তারিখে
গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল? 15 আগস্ট 1947, 26 নভেম্বর 1949, 26 জানুয়ারি 1950 এবং 15 আগস্ট 1950 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ভারতের গণপরিষদ গৃহীত হয়েছিল? ছাব্বিশে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং কার্যকর হয়েছিল কবে? কার্যকর হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। মনে রাখবে, কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি এবং সেই সাথে মনে রাখবে যে 26 নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়। 26 নভেম্বর সংবিধান দিবস। 26 নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন, লোকটাক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, অরুণাচল প্রদেশ, মণিপুর, বিহার। সকলেই অ্যান্সার করতে থাকো। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মণিপুরে। মণিপুরে লোকটাক হ্রদ অবস্থিত এবং এখানে মনে রাখবে এখানে কেইবুল লামজাও জাতীয় উদ্যান অবস্থিত, যেটি হলো পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। মনে রাখবে যে কেইবুল লামজাও জাতীয় উদ্যান, যেটি হলো পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, যেটি এই লোকটাক হ্রদে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যটি মোলাসিস বেসিন নামে পরিচিত? বিহার, রাজস্থান, মিজোরাম, আসাম। মিজোরাম। মিজোরাম রাজ্যটি মোলাসিস বেসিন নামে পরিচিত। তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে? তরাই, ডুয়ার্স, বাগার, ভাবর। সকলেই অ্যান্সার করতে থাকো। তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলে? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। তরাই। তিস্তা নদীর পশ্চিম অংশকে বলা হয় তরাই এবং এখানে মনে রাখবে তরাই কথার অর্থ হলো স্যাঁতসেঁতে। তরাই কথার অর্থ হলো স্যাঁতসেঁতে এবং তিস্তা নদীর পূর্ব অংশকে বলা হয় ডুয়ার্স। পূর্ব অংশকে বলা হয় ডুয়ার্স এবং ডুয়ার্স কথার অর্থ হলো দরজা। ডুয়ার্স কথার অর্থ হলো দরজা। নেক্সট প্রশ্ন, সারিস্কা ব্যাঘ্র অভয়ারণ্যটি যেখানে অবস্থিত সেটি হলো ভরতপুর, আলোয়ার, দারা, পুষ্কর। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হলো আলোয়ার। এটি কোথায় অবস্থিত? রাজস্থান। রাজস্থানের আলোয়ারে সারিস্কা ব্যাঘ্র অভয়ারণ্যটি অবস্থিত। র্যাডক্লিফ লাইন যে দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করেছে সেটি হলো ভারত ও চীন, ভারত ও বাংলাদেশ, ভারত ও ভুটান, ভারত ও পাকিস্তান। কোন দুটি দেশের মধ্যে র্যাডক্লিফ লাইন সীমানা নির্দেশ করেছে? সকলেই অ্যান্সার করতে থাকো। ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারত ও পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইন এই সীমানা নির্দেশ করেছে। এছাড়াও এখানে মনে রাখবে যে ভারত এবং চীনের মধ্যে
ম্যাকমোহন লাইন সীমানা নির্দেশ করেছে। কোন লাইন? ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মধ্যে সীমানা নির্দেশ করেছে এবং সেই সাথে মনে রাখবে যে ভারত এই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন নির্দেশ করেছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন সীমানা নির্দেশ করেছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি বাদ্যকর পণ্ডিত শিবকুমার শর্মা সম্প্রতি পরলোক গমন করেছেন। তিনি কোন সুরযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সেতার, বাঁশি, সরোদ, সন্তুর। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন শিবকুমার শর্মা? সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে। সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন পণ্ডিত শিবকুমার শর্মা। এখানে সেই সাথে মনে রাখবে সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে কিছু ব্যক্তির নাম, যে ব্যক্তিগুলো সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন, যেমন আলী আকবর খান, আলী আকবর খান সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। আমজাদ আলী খান, আমজাদ আলী খান সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া মনে রাখবে বুদ্ধদেব দাশগুপ্ত, বুদ্ধদেব দাশগুপ্ত। বাঁশি মনে রাখবে, এখানে বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে কে কে যুক্ত ছিলেন? বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন পান্নালাল ঘোষ, পান্নালাল ঘোষ বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া মনে রাখবে হরিপ্রসাদ চৌরাশিয়া, হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। এবং সেই সাথে মনে রাখবে সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন যেমন নিখিল ব্যানার্জি, নিখিল ব্যানার্জি, পণ্ডিত রবিশঙ্কর, এবং বিলায়েত খান। বিলায়েত খান সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন, চাঁদ বিবি দাক্ষিণাত্যে কোন সুলতানির শাসক ছিলেন? মির্জাপুর, বেরার, আহমেদনগর, গোলকোন্ডা। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হলো বিজাপুর। নেক্সট প্রশ্ন, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1857, 1932, 1935, 1942। সকলেই অ্যান্সার করতে থাকো। পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1932 খ্রিস্টাব্দে। 1932 খ্রিস্টাব্দে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে। মনে রাখবে মহাত্মা গান্ধী ও আম্বেদকর। মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, যেটি 1932 খ্রিস্টাব্দে। এবং এছাড়া মনে রাখবে এখানে লখনৌ চুক্তির কথা, যেটি স্বাক্ষরিত হয় 1916 খ্রিস্টাব্দে। লখনৌ চুক্তি হয় 1916 খ্রিস্টাব্দে, যেটি হয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। কংগ্রেস ও
মুসলিম লীগের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? 1916 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে বারদাউলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু। সকলেই অ্যান্সার করতে থাকো। বল্লভভাই প্যাটেল বারদাউলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হতো। ভারতের লৌহ মানব বলা হতো সর্দার বল্লভভাই প্যাটেলকে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সালটি হল 1930, 1932, 1935 এবং 1942। 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং জাতীয়করণ হয় কত খ্রিস্টাব্দে? জাতীয়করণ হয় 1949 খ্রিস্টাব্দে। 1949 খ্রিস্টাব্দে জাতীয়করণ হয় এবং 1935 খ্রিস্টাব্দে রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠাতা হয়। 23 নম্বর প্রশ্ন, কোন সুলতান ইকতা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লি সুলতানত ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গোড়াপত্তন করেন? ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, মুহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি। ইলতুৎমিশ ইকতা প্রথা, সৈন্য প্রথা এবং মুদ্রা ব্যবস্থা সহ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি গোড়াপত্তন করেন। এছাড়া মনে রাখবে ইলতুৎমিশ হল দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট। মনে রাখবে দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট হলেন ইলতুৎমিশ এবং দাস বংশের প্রতিষ্ঠাতা মনে রাখবে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক হলো দাস বংশের প্রতিষ্ঠাতা। এছাড়াও এখানে মনে রাখবে ইলতুৎমিশ টঙ্কা ও জিতল মুদ্রা আবিষ্কার করেন। টঙ্কা ও জিতল মুদ্রা আবিষ্কার করেন ইলতুৎমিশ। এছাড়া মনে রাখবে 40 চক্র গঠন করেন ইলতুৎমিশ। চক্র গঠন করেন। নেক্সট প্রশ্ন, গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জওহর রোজগার যোজনা শুরু হয় 1959 সালে, 1979 সালে, 1969 সালে এবং 1989 সালে। কত সালে গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জওহর রোজগার যোজনা শুরু হয়? 1989 সালে জওহর রোজগার যোজনা শুরু হয় এবং এটি রাজীব গান্ধী শুরু করেছিলেন। মনে রাখবে রাজীব গান্ধী শুরু করেছিলেন। এবং এখানে তোমরা একটু কমেন্ট করে জানাবে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটি শুরু হয়েছিল, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই জওহর রোজগার যোজনা শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে? উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, সিকিম। সঠিক অ্যান্সারটি হলো জম্মু ও কাশ্মীরে। নেক্সট প্রশ্ন, কোয়েল কোন নদীর উপনদী? সোন, চম্বল, যমুনা, গঙ্গা। কোন নদীর উপনদী হলো কোয়েল?
সোন। সোন নদীর উপনদী হলো কোয়েল। ইস্টের সন্ধান করবার ক্ষমতার জন্য দায়ী হলো অ্যামাইলেস, জাইমেস, ইনভার্ডেস, গ্যালাক্টেস। সঠিক অ্যান্সারটি হলো জাইমেস। জাইমেস হলো ইস্টের সন্ধান করবার ক্ষমতার জন্য দায়ী। কোন মুঘল সম্রাট উপনিষদের ফার্সি অনুবাদ করেন? বাবর, আকবর, শাহজাহান, দারা শিকো। তাহলে এখানে 28 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোন মুঘল সম্রাট বা রাজপুরুষ উপনিষদের ফার্সি অনুবাদ করেন? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? দারা শিকো। দারা শিকো ফার্সি অনুবাদ করেন। মন্টেগু চেমসফোর্ড সংস্কারগুলি ঘোষিত হয় 1919 সালে, 1918 সালে, 1920 সালে, 1921 সালে। সালে 1919 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার ঘোষিত হয়। এলপিজিতে কোন উপাদান সবচেয়ে বেশি পরিমাণে থাকে? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। বিউটেন বেশি পরিমাণে থাকে, বিউটেন। এবং এলপিজিতে মনে রাখবে কি কি গ্যাস থাকে, সেটি হলো প্রোপেন এবং বিউটেন, এবং বেশি পরিমাণে থাকে হলো বিউটেন। নিম্নলিখিত ভাইসরয়দের মধ্যে কে 1878 সালে দেশীয় মুদ্রাযন্ত্র আইন বাতিল করেন? লর্ড লিটন, লর্ড কার্জন, লর্ড ডাফরিন, লর্ড রিপন। সকলেই অ্যান্সার করতে থাকো যে মুদ্রাযন্ত্র আইন বাতিল করেন কোন ভাইসরয়? লর্ড রিপন। লর্ড রিপন মুদ্রাযন্ত্র আইন বাতিল করেন। সেই সাথে এখানে মনে রাখবে লর্ড ডাফরিনের সময় ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয়। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয় লর্ড ডাফরিনের সময়। কত খ্রিস্টাব্দে? 1885 খ্রিস্টাব্দে। 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয় লর্ড ডাফরিনের সময়। এবং জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, যেটি হলো বোম্বে অধিবেশনে। সেই সাথে মনে রাখবে এখানে লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ রদ হয়। বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জনের সময়। এবং অস্ত্র আইন পাশ হয় লর্ড লিটনের সময়। অস্ত্র আইন পাশ হয় লর্ড লিটনের সময়। নেক্সট প্রশ্ন, কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন? অ্যানি বেসান্ত, মহাদেব গোবিন্দ রানাডে, গোখলে, বাল গঙ্গাধর তিলক। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হলো গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন 1905 খ্রিস্টাব্দে। 1905 খ্রিস্টাব্দে পুনেতে গোপাল কৃষ্ণ গোখলে অল ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন। এছাড়াও মনে রাখবে যে গোপাল কৃষ্ণ গোখলে হলো মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। 33 নম্বর প্রশ্ন, আইন প্রণয়নের জন্য শিক্ষা অন্তর্ভুক্ত আছে কেন্দ্রীয় তালিকায়, রাজ্য তালিকায়, যুগ্ম তালিকায়, উপরের কোনোটিই নয়।
সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। যুগ্ম তালিকায়, সঠিক অ্যান্সারটি হলো যুগ্ম তালিকায় আইন প্রণয়নের জন্য শিক্ষা অন্তর্ভুক্ত আছে। কবে গান্ধী আরোইন চুক্তি সম্পাদিত হয়? 1931 সালে, 1932 সালে, 1930 সালে, 1932 সালে এবং 1929 সালে। কত খ্রিস্টাব্দে গান্ধী আরোইন চুক্তি সম্পাদিত হয়? 1931 সালে। 1931 সালে গান্ধী আরোইন চুক্তি সম্পাদিত হয়, যেটি মহাত্মা গান্ধী এবং লর্ড আরোইনের মধ্যে হয়েছিল। নেক্সট প্রশ্ন, বাংলার চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম কি? নুসরত শাহ, ফতেহ শাহ, হুসেন শাহ সার্কি, আলাউদ্দিন হুসেন শাহ। তাহলে 35 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বাংলার চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম কি? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো, অবশ্যই তোমরা এটি অ্যান্সার কি হবে তোমরা কমেন্ট করে জানাবে যে বাংলার চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম কি ছিল। এই ছিল আমাদের 2022 WBCS-এর কিছু জিকের প্রশ্ন। আমরা সমস্ত প্রশ্নগুলি 3টি ক্লাসে আলোচনা করেছি এবং ক্লাসগুলি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং অবশ্যই একটি করে লাইক করে দেবে সকলেই ক্লাসটির জন্য। এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।